সেই রাতটা ছিল খুব অদ্ভুত। পুরো শহর ঘুমিয়ে পড়েছিল, রাস্তার আলো নিভু নিভু করছিল, কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের এক কোণে একটা ঘরের আলো তখনও জ্বলছিল। ঘরের ভেতরে একটা টেবিলের ওপর ছড়ানো কিছু ফাইল, আর সেই ফাইলগুলোর সামনে চুপচাপ বসেছিলেন এসপি অনন্যা ভার্মা। তার হাত একটু কাঁপছিল, ভয়ের জন্য নয়, বরং জানতেন বলেই এই ফাইলটা খুললে আর আগের মতো কিছু থাকবে না। ফাইলের ওপর বড় অক্ষরে লেখা ছিল একটাই নাম, ডিআইজি রাজেশ মালহোত্রা। এই নামটা শুধু একজন অফিসারের নয়, এই নামটা ছিল তার নিজের সিনিয়রের, তার মেন্টারের, যিনি একদিন তাকে বলেছিলেন, সিস্টেম বুঝে চলতে শিখো, এটা ছাড়া তুমি এগোতে পারবে না। আজ সেই মানুষটার বিরুদ্ধেই কলম চালানোর মুহূর্ত এসে গেছে। অনন্যা জানতেন, আজ যদি থেমে যান তাহলে সারা জীবন নিজেকে প্রশ্ন করবেন, আর যদি এগিয়ে যান তাহলে সিস্টেম তাকে ছেড়ে কথা বলবে না। ঘরের বাইরে তখন নিস্তব্ধতা, ভেতরে শুধু তার নিঃশ্বাসের শব্দ। অনন্যা ভার্মা এই জেলার এসপি হয়েছেন মাত্র ৮ মাস। শহরের নাম শিবপুর। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে অনেক দিন ধরেই পচে যাচ্ছিল। ইল্লিগাল মাইনিং, রাজনৈতিক চাপ আর পুলিশের এক অংশের নীরব সহযোগিতা সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে ন্যায় যেন একটা দূরের শব্দ হয়ে গিয়েছিল। অনেকেই বলতো, ম্যাডাম খুব সফট, এখানে টিকবে না। কিন্তু কেউ জানতো না, এই সফট মেয়েটাই প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে রাতে ঘুমোতে পারত না। একদিন ভোরবেলা ফোন এলো, ম্যাডাম, বাইরাগী গ্রামে এক মেয়ে সুইসাইড করার চেষ্টা করেছে, হাসপাতালে নেওয়া হয়েছে। অনন্যা আর কিছু শোনেননি, চুপচাপ গাড়িতে উঠে পড়েছিলেন। হাসপাতালের করিডোরে পৌঁছেই তার চোখে পড়ে গেল এক মেয়ে, বয়স 17 কি 18, নাম পূজা। স্ট্রেচারে শুয়ে আছে, হাত জুড়ে আঘাতের দাগ, চোখে এমন একটা ভয় যেটা শব্দে বোঝানো যায় না। কোণে বসেছিল তার মা, চুপচাপ কাঁদছিল। অনন্যা ধীরে করে মেয়েটার পাশে বসলেন, বললেন, ভয় পেও না, আমি আছি। অনেকক্ষণ চুপ করে থাকার পর পূজা ফিসফিস করে বলল, ম্যাডাম, পুলিশ আমাকে মেরেছে। এই একটা বাক্যেই অনন্যার বুকের ভেতরটা কেঁপে উঠল। নাম জানতে চাইলে মেয়েটা কাঁপা গলায় বলল, ইন্সপেক্টর সুরেশ যাদব। সেদিন থেকেই বদলে গেল সব কিছু। ইন্টারনাল ইনকোয়ারি শুরু হলো, ইন্সপেক্টরকে ডাকা হলো, কিন্তু ফাইল যত উপরে যেতে লাগলো তত ফোন আসতে শুরু করলো। ছোট ব্যাপার ম্যাডাম, মেয়েটা মিথ্যে বলছে, ইন্সপেক্টর তো আমাদের লোক। আর তারপর এলো সেই ফোনটা, ডিআইজি রাজেশ মালহোত্রা। অনন্যা, তুমি নতুন, সবকিছু এত সিরিয়াস নিও না। অনন্যা শান্ত গলায় শুধু একটা কথাই বলেছিলেন, মেয়েটা যদি সত্যি বলছে। তারপর গম্ভীর স্বর, সিস্টেম ইমোশন দিয়ে চলে না। সেই রাতে অনন্যা ঘুমোতে পারেননি। ইনভেস্টিগেশন চলতে চলতে ধীরে ধীরে সত্যটা বেরিয়ে এলো। ইন্সপেক্টর সুরেশ আসলে একা নয়, ইল্লিগাল মাইনিং থেকে আসা টাকা উপরে উঠত, প্রোটেকশন মানি। আর চেনের একেবারে উপরে ছিল একটাই নাম, ডিআইজি রাজেশ মালহোত্রা। অনন্যার সামনে তখন প্রমাণ, কল রেকর্ডিং, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট। কিন্তু এফআইআর লিখতে গেলে একটা প্রশ্ন থেকেই যায়, নিজের সিনিয়রের বিরুদ্ধে? পরের দিন সকাল, এসপি অফিসে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু 11:42 টাইপ করার শব্দ শোনা গেল। কলম যখন কাগজে নামল, অনন্যা একটু থামলেন, গভীর একটা নিঃশ্বাস নিলেন। সেই মুহূর্তে তিনি শুধু এসপি ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটা আওয়াজ। এরপর যা হওয়ার তাই হলো। মিডিয়া এলো, চাপ এলো, থ্রেট এলো, কিন্তু সত্য আর থামেনি। সিবিআই ইনকোয়ারি বসল, ডিআইজি সাসপেন্ড হলেন, ইন্সপেক্টর অ্যারেস্ট হলো। আর পূজা, সে বেঁচে গেল, নিরাপদ থাকল। অনন্যার ট্রান্সফার হলো, কিন্তু শাস্তি নয়, প্রমোশনের সঙ্গে। শিবপুরের মানুষ আজও বলে, এসপি ম্যাডাম শুধু অফিসার ছিলেন না, তিনি ছিলেন ন্যায়। এই গল্পটা শুধু একটা এফআইআরের নয়, এই গল্পটা সাহসের, সত্যের, আর একজন মহিলার যিনি জানতেন চুপ থাকাও কখনো কখনো অপরাধ। আপনি হলে কি করতেন? কমেন্টে লিখুন। আর এমন সত্যি গল্প শুনতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ কিছু গল্প শুধু শোনা যায় না, অনুভব করতে হয়।